নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে 11 জনের মৃত্যু, চিকিৎসকদের উদ্বেগ। সারা দেশে মশক নিধন কার্যক্রম জোরদারের তাগিদ। নানা সমস্যায় জর্জরিত ঝালকাঠির কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যাহত 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং মৌসুমের শুরুতেই সার বীজ সংকটে জয়পুরহাটের আলু চাষিরা। অসাধু ব্যবসায়ীদের কারসাজিকে দুষছে কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন প্রধান নির্বাচন কমিশনার ASM নাসির উদ্দিন। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। সংস্কারের অংশ হিসেবে গত 21 নভেম্বর গঠন করা হয় 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এটিই কোনো দৃশ্যমান উদ্যোগ। রোববার দুপুরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন নিয়েছেন শপথ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রথমে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে কমিশনার হিসেবে শপথ নেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver. আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? যে সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। এ সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন নাসির উদ্দিন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1079 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 459 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে 86,791 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, মারা যাওয়া 11 জনের মধ্যে 9 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাসিন্দা, বাকি 2 জন খুলনা বিভাগের। ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। একজনও যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা বলবো যে আমরা এখনো আশঙ্কার বাইরে আসতে পারিনি। আমাদের কমিউনিটিতে যে কাজ করার জায়গাটা রয়েছে সেই জায়গায় উদ্যোগটা আরও বাড়াতে হবে। এই উদ্যোগটা যদি না বাড়ানো যায় তাহলে আসলে মশার ব্রিডিং কমানো যাচ্ছে না এবং রোগী সংখ্যাও কমানো সম্ভব হবে না। রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আমি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি গত 24 ঘন্টায় 13 জন রোগী রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং 68 জন রোগী এ যাবৎ চিকিৎসা নিচ্ছেন রাজশাহী যে ডেঙ্গু ওয়ার্ডটি রয়েছে সেখানে। আর আমি আরেকটি বিষয় বলি যে গত এই সিজনে 1068 জন রোগী এ যাবৎ চিকিৎসা নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 988 জন রোগী এখান থেকে ডিসচার্জ হয়ে চলে গেছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহীতে
রাজশাহী মহানগরীতে যে মশার উপদ্রব কিন্তু ব্যাপক হারে এখন পর্যন্ত রয়েছে। কারণটি হচ্ছে বিগত সময় যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেও মশা নিধনের যে ব্যবস্থা সেটি কিন্তু ছিল না। তো বর্তমানে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জলাবদ্ধতার যেগুলো স্থান রয়েছে সেগুলো নিয়ে তারা বিভিন্ন ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এবং আমরা জেনেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ওয়ার্ডের যিনি ইনচার্জ রয়েছে তার কাছ থেকে জেনেছি যে বিশেষ ভাবে এখন রাজশাহীতে যারা ডেঙ্গু আক্রান্ত রয়েছে তাদেরকে ভালোভাবে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ আজ যে অন্যান্য জায়গায় 11 জনের মৃত্যুর খবর আমরা শুনেছি, সেই কারণে তারা একটু বেশি নজরদারিতে রয়েছে, যারা ডেঙ্গু আক্রান্ত রয়েছে তাদেরকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অলি, রাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজশাহী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর বলছিলেন সহকর্মী রাজু। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রায় 2 লাখ মানুষের স্বাস্থ্য সেবায় একমাত্র ভরসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু দুর্গম যাতায়াত ব্যবস্থা ও পরিবহন খরচ বেশি হওয়ায় গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের এ হাসপাতালে নিয়ে যাওয়া অনেকটা কষ্টসাধ্য। সেই সাথে রয়েছে ডাক্তার সংকটও। সব জেনে জেলা সিভিল সার্জন বলেছেন উপজেলা সদরে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। রুহুল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি, যা উপজেলার সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে নিভৃত এলাকা আমুরায় অবস্থিত। তাই জরুরি অবস্থায় কোনো রোগীকে সেখানে নিয়ে যাওয়া যায় না। হাসপাতালটিতে 2টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকলেও একটি প্রায় অকেজো থাকে, ফলে রোগী বহনে বাড়তি টাকা গুনতে হয়। তাই উপজেলার সদরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা। পশ্চিম অংশের যে লোকজন আছে এরা এখানকার এই যে স্বাস্থ্যকেন্দ্রের সুফল ভোগ করতে পারে না। যদি কাঠালিয়া উপজেলা সদরে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয় তাহলে এখানকার সকল মানুষজন খুবই সুবিধা পাবে এবং তারা স্বাস্থ্যসেবা নিতে পারবে। আমাদের চিকিৎসা ঠিক মতো হইতে আছে না, আরো ডাক্তারের দরকার। 16টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 5 জন চিকিৎসক। প্রয়োজনীয় লোকবলের সংকটের কথাও তুলে ধরেন এই স্বাস্থ্য কর্মকর্তা। মাত্র 5 জন চিকিৎসক চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছি, বাকি আমার 11টি পোস্ট এই মুহূর্তে খালি আছে। যন্ত্রপাতির অভাব আছে, যে কারণে আমি কিছু প্যাথোলজি সেবা দিতে পারতেছি, কিন্তু সম্পূর্ণটি দিতে পারতেছি না। সব জেনে জেলা সিভিল সার্জন বলেন উপজেলার সদরে আরেকটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। কাঠালিয়ার সমস্ত জনগণ ওই হাসপাতালে সেবা নেওয়ার মতো সুযোগ তাদের হয় না, কারণ অনেক দূরে হয়ে যায়। যে জন্য আমরা উপজেলা সদরে 20,000 একটা হাসপাতালের চেষ্টা করতেছি, এটা আমাদের প্রসেসে আছে। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে হাসপাতালটিতে দ্রুত চিকিৎসক ও ঔষধ সরবরাহ করবে এমন প্রত্যাশা সবার। বুসরাত জাহান, মোহনা সংবাদ। মৌসুম শুরুর পরেই জয়পুরহাটে বীজ, আলু ও সারের সংকট দেখা দিয়েছে। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকায়ও বীজ সংগ্রহ করতে পারছে না কৃষকরা। প্রশাসনের পক্ষ থেকে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় সভা করেও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কৃষি বিভাগের দাবি, সংকট নয়, অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণেই আলু বীজের সংকট দেখা দিয়েছে। আক্তার হোসেন বকুল ও মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মুন্সিগঞ্জের পর আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়। পাশাপাশি জেলার 19টি হিমাগারে সংরক্ষণ করা হয় খাবার ও বীজ আলু। ভালো দামের আশায় আগাম জাতের আলু চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা। মাঠে মাঠে এখন আলু বীজ বপনে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। বর্তমানে আলু বাজার ঊর্ধ্বগতির কারণে এবার নতুন করে সিদ্ধান্ত নিলাম যে আলু বর্তমানে যা লাগাইছিলাম তার চেয়ে 3 গুণ বেশি লাগাচ্ছি। এবারে 5 একর অ্যাপার্টিতে আমি আলু লাগাচ্ছি। আলুর ফলন আশা করি আশানুরূপ হবে। এই জমিতে ধান লাগাচ্ছি, লাগার পর কাটে এই জমিতে আলু লাগাবো। কৃষকরা বলছেন গত বছরের তুলনায় এবার বীজের দাম বেড়েছে। এর সাথে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরিও। আমরা ধান কাটি, ধান কাটার পর আলু লাগাই এবং সরিষা, গম এগুলো
সবকিছু লাগায়, এই সময়ে মজুরি কিষানের দাম বেশি হয়। কৃষকেরা আলু সরিষা জমি লাগার জন্য আমাদের টিলার পাওয়ার টিলার দিন রাত চলে, 2টা করে ড্রাইভার লাগে, আবার আপনার মনে রেডি করা লাগে জমি চাষের জন্য। এবার বিএডিসি, ব্রাক, এসিআই কোম্পানির বীজ আলুর চাহিদা বেশি। এছাড়া অন্যান্য বীজের দাম ও চাহিদা কম থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এই মানে ধান কাটার পর এই জমিগুলা সব পড়েছিল, পড়ে থাকার পর এখন কেউ আবাদ টাবাদ করেছিল না, এখন বীজের দাম বেশি জন্য সবাই আবাদ করতেছে। আলুর বীজ ও সার নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সার নভেম্বর মাসে সার কেবল উঠছে, এটা কেবল উঠা শুরু হচ্ছে, যার কারণে সারের কোনো সমস্যা নেই, সার চলে আসবে। মনিটরিং করছি, যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে যাচ্ছে, মোবাইল কোর্ট হচ্ছে। বীজ ও সার নিয়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে উৎপাদন খরচ না কমালে বাজার থেকে বেশি দামে আলু কিনতে হবে, এমন আশঙ্কা এই জনপ্রতিনিধির। পাঁচবি থানার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয়। ইতিমধ্যে আমার ইউনিয়নে প্রায় সমস্ত মাঠ আলু রোপণে ভরে গেছে। এবার অতিরিক্ত আলু রোপণের কারণে বীজের কিছুটা সংকট এবং সেই সঙ্গে সারেরও কিছুটা ক্রাইসিস শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। আফরিন পপি, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জ থেকে আলুর বীজ উৎপাদন নিয়ে আমাদের সঙ্গে খবর জানাতে যোগ দিবেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মুন্সিগঞ্জে বীজ, আলু ও সারের সংকট কতটা, এবং সেই সাথে যোগ করবেন যে কৃষকরা কি বলছেন এই বিষয় নিয়ে। সেই জেলাতে কিন্তু বীজ, আলু, সার সংকট কিন্তু দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেমনটি বলেছেন গত বছর যেখানে 13,000 টাকা আলুর বাক্স বীজ আলু ছিল, সেখানে কিন্তু 25 থেকে 26,000 টাকা বাক্সতে কিন্তু আলু বিক্রি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু মুন্সিগঞ্জে প্রায় 73 হেক্টর জমিতে আলু রোপণ শুরু হয়েছে। এবছর জেলাতে কিন্তু আলুর রোপণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 34,655 হেক্টর জমিতে কিন্তু আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি যে একজন কৃষকের সাথে, যে তারা গত বছর কিভাবে আলু বীজ ছিল, সার বীজ ছিল, এবার কি রকম দাম ছিল। আলু বাক্স আলুগুলা 25,000 26,000 টাকা, আর টিএসপির বস্তা এগুলা 16,000 করে টাকা বর্তমানে। ইউরিয়া টিএসপির দাম বেশি, কৃষকের বেচতে গেলে দাম পাই না, কিন্তু কামলামুনির দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেশি। আর সব এগুলা সিন্ডিকেটের উপরে চলছে। গত বছর 13,000 14,000 12,000 করে বাক্স লাগাইছে, এবছর 25,000 26,000 টাকা প্রতিটা বাক্সের দাম। সারের দাম অতিরিক্ত বেশি। কৃষক তেল যত ট্রাক্টর বিছন সমস্ত কিছু দাম বেশি, কিন্তু বেচতে গেলে তো আমরা টাকা পাই না, বেচতে গেলে তো আমরা টাকা হয় না। এখন যে আলু, বিছন আলু তো কিনতে পারতাছে না, বিছন আলু তো নাই, সব সিন্ডিকেটের উপর চলে গেছে। এখন বিছন আলু তো বর্তমান বাক্স কালকে আগে সিটঙ্গি বাড়ি, কালকে 26,000 করে 7,000 দাম চায়। মানে বর্তমানে তো আমরা পাইতাছি না, বাক্স পাইতাছি না, বাক্স আলু দিতেছে না, 25,000 26,000 করে। আর এই বিছন আলু যে কোলেস্ট্রল আলু, ওগুলো 4,000 করে কিনা লাগাইতাছি, কিন্তু বেচতে গেলে তো আলু দাম পাইতেছি না। যেহেতু আপনি শুনলেন যে একজন কৃষকের যে প্রতি কেজি কিন্তু আলুতে 500 থেকে 600 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, সেরকম আলু কেজি আলু বীজ আলু রয়েছে। অন্যদিকে যদি আপনাকে বলি সারের কথা, যেখানে সারের দামটাও কিন্তু গত বছর চেয়ে এবছর তুলনায় অনেক বেশি। আমি কথা বলেছিলাম মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তিনি যেমনটি বলেছেন যেহেতু তারা এইসব বাজার মনিটরিং করার জন্য কিন্তু মোবাইল কোডের পাশাপাশি কিন্তু কৃষকদের পাশাপাশি কিন্তু তারা ব্যবসায়ী যারা রয়েছেন, আলু বিক্রেতা রয়েছেন, তাদেরও কিন্তু বোঝানোর ব্যবস্থা করা হয়েছে। সব বিষয়ে বলা যায় যেহেতু মুন্সিগঞ্জের আলু উৎপাদনের জন্য বিখ্যাত, সেই জেলাতে কিন্তু বীজ ও সারের সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে থেকে আলুর পরিস্থিতি সর্বশেষ নিয়ে। অলি। জি সুজন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার। ছাত্র জনতার আন্দোলন ছিল গণতন্ত্র ও ফ্যাসিবাদ পতনের আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নাটোরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, রুহুল আমিন তালুকদার টগর সহ দলীয় নেতাকর্মীরা। এদিকে জাকের পার্টি সবসময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে তারা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। যশোর জেলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সভায় একথা বলেছেন তিনি।
দেশের বাইরের খবর, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 35 জন নিহত এবং 94 জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,200 ছাড়িয়ে গেছে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান এ হামলায় 1,000-এরও বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলে 340টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। জানা গেছে এতে তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামগুলো পড়ে এসে তারপর আপনার সাথে যাব আলোচনায়। জানিয়ে দিব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম রয়েছে। প্রথম আলো তারা আজকে শিরোনাম করেছে, শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দামও চড়া। বাজার পরিস্থিতি, ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল চায় যুক্তরাষ্ট্র। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত। সংঘর্ষে 37 কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্র পুরান ঢাকা। এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ, ডক্টর দেবপ্রিয়। রয়েছে সমকাল সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব। হাসপাতাল, কলেজ সহ 5 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে মত। বাংলাদেশ প্রতিদিন নতুন ছকে জোট রাজনীতি। নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। দেশকে ভালো কিছু দিতে চাই, সাক্ষাৎকারে সিইসি এএমএম নাসির উদ্দিন। যুগান্তর, নগরীতে দিনভর বিক্ষোভ, ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন। নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে। বণিক বার্তা, আদানি সহ 7 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করছে পর্যালোচনা কমিটি। চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ। বিএনপিকে মাইনাস করার ক্ষমতা কারোরই নেই বলেছেন মির্জা ফখরুল। দ্য ডেইলি স্টার, পুলস অনলি আফটার ভাইটাল ইলেকটোরাল রিফর্মস। ওয়ার্ল্ড রিচার্স, $300 বিলিয়ন ক্লাইমেট ফাইন্যান্সিয়াল ডিল। এ ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম। আমরা এক নজরে দেখে নিলাম শিরোনামগুলো। একটি বিষয়, আমরা কিছু বিক্ষোভ আন্দোলনের খবর শিরোনাম দেখেছি, সেই বিষয় নিয়ে প্রথমে আপনার কাছে যেতে চাই। দেখেছি যে ইত্তেফাক একটি শিরোনাম করেছে যে 37 কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে এবং রণক্ষেত্র পুরান ঢাকা। এদের দাবি দেওয়াগুলো অ্যাকচুয়ালি কোন দিকে বা কি মনে হয়? এদের মূলত কোনো দাবি নিয়ে এরা দাঁড়ায়নি, এরা একটা প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছিল। যেটা জানা গেছে আপনার ঢাকা, পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের, ঢাকার পাশে যাত্রাবাড়ির দিকে কলেজটার অবস্থান, একটা ভালো নাম করা কলেজ। ওই কলেজের এক শিক্ষার্থী ভুল চিকিৎসায় বা অপচিকিৎসায় মারা গেছেন, এরকম অভিযোগ ছিল। সেই মারা যাওয়ার পরে গত শুক্রবারে তারা একটু মারমুখী হয়, মানে প্রতিবাদ জানাতে আসে। প্রতিবাদ জানাতে আসলে ওই হাসপাতালের সোহরাওয়ার্দী কলেজের, যেটা একটা বাজে প্র্যাকটিস, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দিয়ে ওদেরকে বহিরাগত মানে আখ্যা দিয়ে তাদেরকে মারপিট করে সরিয়ে দেয়। সেটা শুক্রবারের ঘটনা। তার জেরে গতকাল আবার আশপাশের আরও সব কলেজ মিলে 5,000-এর মতো, যেটা পত্রিকায় এসে যে 5,000-এর মতো শিক্ষার্থী এসে তারা ব্যাপক ভাঙচুর চালায়। 5টা প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে আপনার কবি নজরুল এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজে আপনার প্রথম বর্ষের একটা ফাইনাল পরীক্ষা হচ্ছিল। 7 কলেজের অধিভুক্ত প্রথম বর্ষ অনার্সের ফাইনাল পরীক্ষা হচ্ছিল। একটা পর্যায়ে পরীক্ষাও স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এবং আপনার যেটা জানা গেছে যে সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ছাত্ররাই এত মানে অসহিষ্ণু হলে এটা দুঃখজনক ঘটনা। এবং দুপুর থেকে অলমোস্ট কয়েক ঘন্টা এই থেমে থেমে ধাওয়া, পাল্টা ধাওয়া,
এবং এই ঢিল ইট পাটকেল ভাঙচুর, এবং আমরা দেখেছি যে হসপিটালের সামনেও ভাঙচুর করেছে। এক্স্যাক্টলি, তো এগুলো এটা ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা মানে সবার জন্যই দুঃখজনক একটা অধ্যায়, বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক, কলেজ। খুব স্বাভাবিক, যেখানে কারণ যে হসপিটালে ভাঙচুর বা এই ধরনের আন্দোলন বা সংঘর্ষ হচ্ছে সেখানে চিকিৎসা নিতে কেউ যাচ্ছে না, ওই এলাকায় যারা বসবাস করে সেখানে যেতে ভয় পাচ্ছে। সেখানে মুমূর্ষু অবস্থার কোনো রোগী থাকতে পারে, গর্ভবতী মা থাকতে পারে, শিশু থাকতে পারে। কলেজগুলোর একই অবস্থা, সেখানে আপনার সংস্কার না হলে হয়তো আর ক্লাস পরীক্ষাই সম্ভব হবে না নেওয়া। না, এটি কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে নজর দিবে। একই সাথে আরেকটি আন্দোলনের কথাও বলি, যুগান্তর শিরোনাম করেছে, বা আমরাও জানি যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন, নগরীতে দিনভর বিক্ষোভ। এটা তো কয়েকদিন ধরেই চলছে। আমি মনে করি যে এই আন্দোলন দমনে একটু সরকারের শক্ত হওয়া উচিত, কারণ এই আন্দোলনের সাথে আমি একমত পোষণ করি না, এটা আমার ব্যক্তিগত মতামত। রিক্সাওয়ালারা দাবি করছে যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এটা সরকারের দায় নয়। তারা রিক্সা কেনার সময় সরকারকে জিজ্ঞেস করে সরকারের অনুমতি বা লাইসেন্স নিয়ে রিক্সা কিনে রাস্তায় নামেনি। হ্যাঁ, গত সরকার প্রধানের একটা আশকারা ছিল একটা কথার মধ্যে। হ্যাঁ, এই ঘটনাটা মানে কয়েক লাখ রিক্সা বাড়িয়ে দিয়েছে কয়েকদিনে। এখন ঘটনা হলো, যেটি মানবিক কারণে যেটি ভাবা যেতে পারে সেটি হচ্ছে যে তারা পয়সা দিয়ে জিনিসটি কিনেছে, এবং আমরা নিষিদ্ধ করছি, কিন্তু এটা মানে এটার যে উৎপাদন প্রক্রিয়া, আমদানি প্রক্রিয়া যাই বলি, এটা প্রস্তুত হচ্ছে, তৈরি হচ্ছে। আপনি তৈরি করে দোকানে সাজিয়ে রেখেছেন, আমি সেটা কিনে রাস্তায় নামলে অন্যায় হবে, এইখানেও একটু প্রশ্ন আছে। এবং এর আগের যেটি ইস্যু সেটি হচ্ছে যে তাদের বিষয়টা মানবিকভাবেও বিবেচনা করতে হবে। 3 দিনের মধ্যে আমি বন্ধ করে দিলাম, তারা কোথায় দাঁড়াবে, কি করবে, বা তার যে রিক্সাটা লাখ টাকায় কেনা রিক্সাটা সেইটাই বা সে কী করবে। এই জায়গাটিতে আমি যেটা মনে করি যে খুব ওভারনাইট এটি বন্ধ না করে আগে যেভাবে একটা নিয়মে চালানো হতো, যে তারা অলিগলি চলবে, যে এই পথে যেতে পারবে, এক্স্যাক্টলি, তারা কোনো বড় সড়কে, প্রধান সড়কে উঠতে পারবে না, অলিগলিতে চলাচল করবে। এবং অবশ্যই, অতি অবশ্যই এইটার যে স্ট্রাকচার, কাঠামো, এই অবকাঠামোটা অবশ্যই মানে এইটার যে মানে বডি কাঠামো রিক্সার, এইটা ঠিক করতে হবে। অ্যাক্সিডেন্টের বড় কারণ সম্ভবত এইটা। তারা চালানোর ক্ষেত্রেও একটু বেপরোয়া, নিয়মকানুন মানে না। এরপরেও যাই হোক, আমি যেটা মনে করি যে তুলে অবশ্যই দিতে হবে রাজধানী থেকে, কিন্তু একটু সময় দিয়ে, তাদেরকে একটু সুযোগ দিয়ে। জি, সেটি যথাযথ কর্তৃপক্ষ একটি ব্যবস্থা গ্রহণ করুক যাতে সবকিছুই ঠিক থাকে, আমরা সেটি প্রত্যাশা করি। নির্বাচন প্রসঙ্গে আসতে চাই, দায়িত্ব নিল নির্বাচন কমিশনাররা। জি, আপনি কি মনে করেন? হ্যাঁ, 5 সদস্যের কমিশন দায়িত্ব নিয়েছে, এবং কমিশনের প্রতি আমার মনে হয় আমরা যেটুকু সাধারণ মানুষের ফিডব্যাক যেটুকু জানতে পেরেছি, তাতে মানুষ অনেকটা আস্থাশীল। হ্যাঁ, এবং বর্তমান নির্বাচন কমিশনার যারা শপথ নিয়েছে, এক্স্যাক্টলি, এবং শপথ নিয়েই কাল সেই খুব সুন্দর করে নিজের মতো করেই বলেছেন যে কোনো আবেগের কাছে তিনি নতি স্বীকার করবেন না, এবং তার নিয়াত পরিষ্কার, তার উদ্দেশ্য পরিষ্কার, যে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। যদিও এরই মধ্যে কিছু কিছু জায়গা থেকে বিরোধিতা আসছে, এই কমিশনকে মানছে না। হ্যাঁ, তো ফাইনালি এই ধরনের বিরোধিতা কি থাকতে পারে আপনি কি? আমার মনে হয় না, এবং আমি মনে করি যে যদি তারা সঠিক পথে সঠিকভাবে আগান, একটা ক্রান্তিকাল চলছে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা সবাই জানি। সো সেই বিবেচনায় বিগত বছরের অন্যান্য নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির জন্য, দেশের জন্য। এই নির্বাচনটা মানুষ খুব আগ্রহ সহকারে দেখবে, অবশ্যই 15 বছরের একটি যে বিষয়, ভোটও দিতে পারেনি মানুষ, যেটা সত্য কথা, যে ভোটাধিকার বঞ্চিত মানুষেরা এই কারণেই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন এই কমিশনের। এইখানে যদি আবার নির্বাচন কমিশনার তাদের যথাযথ দায়িত্বটা সত্যি জাতির কাছে পরিষ্কার করতে পারে, এবং যারা সরকারে রয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট, তারাও যদি সেই নির্বাচন কমিশনকে যথাযথ সহযোগিতা করে স্বচ্ছ নির্বাচনের জন্য, যেটি গ্রহণযোগ্য হবে জনগণের কাছে, তখন সেই আগ্রহটা আরো বেড়ে যাবে। অবশ্যই, এবং নিশ্চিতভাবে এই আপনি যেভাবে বললেন, এই ছকে আগালে নিশ্চিতভাবে একটা মানে ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব আমি মনে করি। এই ক্ষেত্রে মানে ইন্টারিম গভর্নমেন্টের কি ধরনের সহযোগিতা বেশি দরকার? সহযোগিতা হলো, প্রথম হচ্ছে যে
সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশন গঠন করা হয়েছে আমরা জানি। সেটা আবার একটু অন্য প্রসঙ্গ, সেখানে তত্ত্বাবধায়কের বিষয়টা উঠে আসছে মানে লেগে থাকতে হবে কমিশনের সাথে, ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতার মনোভাব নিয়ে সাথে থাকতে হবে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো। নতুন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে 11 জনের মৃত্যু, চিকিৎসকদের উদ্বেগ। সারা দেশে মশক নিধন কার্যক্রম জোরদারের তাগিদ। নানা সমস্যায় জর্জরিত ঝালকাঠির কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত 2 লাখ মানুষের স্বাস্থ্য সেবা ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং মৌসুমের শুরুতেই সার বীজ সংকটে জয়পুরহাটের আলু চাষিরা, অসাধু ব্যবসায়ীদের কারসাজিকে দুষছে কৃষি বিভাগ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।